নিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা জহির। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। দর্শক, করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে আমাদের 3 জন অতিথি আজ তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং আমাদের সঙ্গে কলকাতা থেকে এস নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায় যুক্ত হয়েছেন। স্বাগত আপনাদের 3 জনকেই। আপনাদের সাথে আলাপ করব আজকের দিনের যে উল্লেখযোগ্য বিষয়গুলো, সেগুলো আগে দর্শকদের একটু জানিয়ে আসি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ছাড়ালো 124 ঘন্টায় মারা গেছে আরও 10 জন। এই নিয়ে মোট মারা গেলেন 101 জন। দেশে 24 ঘন্টায় 2779 জনের নমুনা পরীক্ষা করে 492 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট আক্রান্ত এখন 2948 জন। নতুন 10 জন সহ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট 85 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে গত 24 ঘন্টার পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এ সময় কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক মাস্কের মান নিয়ে বিভ্রান্তিকর এবং বানোয়াট তথ্য প্রকাশ না করার জন্য সবার প্রতি আহ্বান জানান। যে কোনো সময় লকডাউন হতে পারে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত আসতে পারে। বিকেলে হাসপাতালটির প্রশাসন বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মোহাম্মদ রশিদুন নবী জানান, এই পর্যন্ত 23 চিকিৎসক, 10 নার্স এবং 9 স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এখনই হাসপাতালটি বন্ধ করা না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। পরিচালক জানান, হাসপাতালটি লকডাউন করতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে। দেশের সব জেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় 64 জন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। তারা করোনা, ত্রাণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বয় করে প্রধানমন্ত্রীকে সবশেষ অবস্থা নিয়মিত জানাবেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। স্থানীয় এমপি, জেলা প্রশাসক, ডিসি, এসপি সহ স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবেন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয় করে ব্যবস্থা নেবার কথাও বলা হয় আদেশে। প্রতিনিয়ত এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে তথ্য জানাবেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা। দেশে করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ আরও একটু সচেতন হলে প্রাণহানি কমানো, এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনা দুর্যোগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার 21 লাখ মেট্রিক টন খাদ্য কিনবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু থেকেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার, তবে সংক্রমণ এড়াতে জনগণকে আরও সচেতন হতে হবে। তিনি আরও জানান, করোনার কারণে জনজীবন যেন স্থবির না হয়ে যায়, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। রমজানে খাদ্য সরবরাহে বিশেষ নজর দেওয়া হবে বলেও জানান তিনি। সরকারের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা অনেকেই মানছে না, যা ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রে এত বিপুল সংখ্যক বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি। আমরা যদিও চেষ্টা করে যাচ্ছি, তবু আমরা দেখি যে আসলে কিন্তু সেটা আমরা বন্ধ করে সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, সেখানে বাংলাদেশে এখন আমরা যে এই এপ্রিল মাসে আজকে 20 তারিখ, এখন পর্যন্ত যে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। তা আমি আশা করি যে সবাই করবেন। প্রায় 5 কোটি মানুষ, অর্থাৎ একটা পরিবারকে যদি আমরা 4 সদস্য বা 5 সদস্য হিসেবে ধরি, তাহলে কিন্তু 5 কোটি মানুষই কিন্তু এর উপকার পাবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেন অন্তত খাদ্য পায়, এবং রমজান মাসে আরও বিশেষভাবে খাদ্য সরবরাহ যাতে হয়, আমরা তার ব্যবস্থা নেব। আব্দুল বাজেদের পর বঙ্গবন্ধুর আরেক খুনি রিসালদার মোসলেউদ্দিন আটক হয়েছে বলে খবর দিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার একটি শহরে ইউনানি চিকিৎসক পরিচয়ে বসবাস করছিলেন। তাকে আটক করে বাংলাদেশ সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে দৈনিকটি। আরেকটি সূত্রের বরাতে পত্রিকাটি বলছে, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু সংবাদ ছড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন মোসলেউদ্দিন। কিছুদিন আগে ফাঁসি কার্যকর হওয়া মাজেদের সূত্রে
সূত্রে এই গোয়েন্দারা তার অবস্থান জানতে পেরে বলে জানিয়েছে পত্রিকাটি। স্থানীয় পুলিশ এই বিষয়ে মুখ খুলছে না। বরখাস্ত রিসালদার মোসলেউদ্দিন বঙ্গবন্ধু ও জেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে এবার আমরা আলোচনা করব আমাদের অতিথিদের সঙ্গে। তো আজকে যে ব্রিফিংটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানে যেটা দেখছি যে আজকে একেবারে সর্বোচ্চ আমাদের আক্রান্তের সংখ্যা আমরা পেয়েছি। তো সেই বিষয়টা খুবই আশঙ্কাজনক, সেটা নিয়ে তো আলোচনা করবই। তার আগে আমি একটু আজকে এত আতঙ্কের মধ্যে, এত খারাপ খবরের মধ্যেও যেটা একটা ভালো খবর, যে মোসলেউদ্দিনকে মানে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে, আটক করা হয়েছে, এরকম একটা খবর দিচ্ছে কলকাতার একটি পত্রিকা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে কলকাতা থেকে এসএ নিউজের সিনিয়র এডিটর পার্থ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে যুক্ত আছে। যেমনটি আগে জানিয়েছিলাম, পার্থ মুখোপাধ্যায়, আপনার কাছ থেকে আমি আরো জানতে চাচ্ছি এই বিষয়ে, যে কলকাতার পত্রিকায় এসেছে এই খবরটি, কিন্তু এখনো দুই দেশের প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করা হয়নি। তো আপনি আরো কি জানেন বিস্তারিত এই বিষয়ে? দেখুন, এই ঘটনার পর থেকেই বাংলাদেশের মতো কলকাতাতেও একটা আলোড়ন তৈরি হয়েছে। কারণ আব্দুল মাজেদের পর মোসলেউদ্দিন পরপর দুজন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি লুকিয়েছিল, এরকম একটা সেন্সিটিভ খবর স্বভাবতই সবাই সেটার উপর ফলো আপ করেছে। যেটা বনগাঁ পুলিশ সুপারিনটেন্ডেন্ট তিনি আমাকে যেটা বলেছেন, এই খবরটা তাদের কাছেও গিয়েছিল। তারা কাল সারা রাত ঠাকুরনগর, অশোকনগর, বনগাঁ, চাঁদপাড়া এই অঞ্চলে পুরো ছাপা পেরেছেন। যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে সুবীর দত্ত বলে কেউ একজন ওখানে অশোকনগর স্টেশনের পাশে একটা হোমিওপ্যাথি ইউনানি হসপিটাল বা একটা ছোট ক্লিনিক চালাতো, এবং তিনি মোসলেউদ্দিন বলে সন্দেহ করা হচ্ছে। এবং এই সুবীর দত্ত গত জানুয়ারি মাসে মারা গিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এখন যদি আপনি দেখেন ঘটনা পরম্পরা, আব্দুল মাজেদও কলকাতার বিখ্যাত এলাকা তালতলা জনবসতিপূর্ণ এলাকাতে সেখানে মাস্টারমশাই নামে বসবাস করতেন এবং খুব শ্রদ্ধার মানুষ ছিলেন। ঠিক একইভাবে মোসলেউদ্দিনও যদি ওই সুবীর দত্তে মোসলেউদ্দিন হন, তাহলে তিনিও ওই এলাকায় খুব সম্মানীয় একজন ব্যক্তি ছিলেন এবং বিভিন্ন লোকজনের গরিবজনদের সাহায্য করতেন। কিন্তু বলা হচ্ছে যে উনি এবার অ্যারেস্ট হয়েছেন, কিন্তু অ্যারেস্ট কে করেছে খুব পরিষ্কার নয়। আপনি যদি ঘটনা পরম্পরা একটু দেখেন তাহলে দেখবেন এর আগেও অরবিন্দ রাজখোয়া বা আলফা যত নেতারা অ্যারেস্ট হয়েছেন বা বাংলাদেশ ভারতে এসে অ্যারেস্ট হন, যাদেরকে বলা হতো তথাকথিত ভাবে বাংলাদেশে আত্মগোপন করে রয়েছেন, তাদেরকেও একদিন হঠাৎ ইন্ডিয়াতে খুঁজে পাওয়া গিয়েছিল। যেমন করে আব্দুল মাজেদকে হঠাৎ করে ঢাকাতে পাওয়া গিয়েছিল। তিনি এতদিন ধরে লুকিয়েছিলেন, তিনি কেন ঢাকাতে গিয়েছেন এর কোনো যুক্তি নেই। আসলে এটাই হয় দু দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বোঝাপড়া থাকলে এরকম ভাবেই যাদেরকে মোস্ট ওয়ান্টেড তাদের খুঁজে বার করা হয়। হয়তো মোসলেউদ্দিনের ক্ষেত্রেও তাই হয়েছে, আর কদিন পর হয়তো জানা যাবে সে বিষয়টা। জি, পার্থ মুখোপাধ্যায়, আরো জানবো আপনার কাছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমি একটু মোস্তফা ফিরোজ আপনার মন্তব্য জানতে চাচ্ছি, যে পার্থ মুখোপাধ্যায় যেমনটা বলছিলেন যে হঠাৎ করেই আব্দুল মাজেদকে পাওয়া গিয়েছে ঢাকায়, হঠাৎ করে কেন তিনি ঢাকায় আসলেন এতদিন ধরে? তো আমার যে বিষয়টা জানতে খুব ইচ্ছে করছে, যে মোস্ট ওয়ান্টেড দুইজন আসামি এতদিন ধরে আমাদের খুব কাছেই কলকাতাতেই ছিলেন এত বছর ধরে, তাদেরকে পাওয়া যাচ্ছিল না বা কেউ তাদের কোনো হদিস পায়নি। হঠাৎ করে একজনকে ঢাকায় পাওয়া গেল এক পরিচয়ে, এবং আরেকজনকে পাওয়া গেল কলকাতাতেই আরেক পরিচয়, এবং দুইজনেই কলকাতাতে খুব ভালো মানে একটা পরিচয় নিয়ে থাকতেন আর কি। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমার ধারণা যে এই বিষয়টা হয়তো যে ভারত সরকার তাদের নজরদারির মধ্যেই দীর্ঘদিন তারা ছিল। আসলে তাদের যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটাকে মানে কি বলে, তার মধ্য থেকে মানে কেউ যে ভিন্নভাবে অবস্থান নেবে, সেই অবস্থানটা নেওয়ার সুযোগটা কিন্তু খুবই কম। তো আমার ধারণা যে এই দুইজনই হয়তো বহুদিন থেকে ভারত সরকারের নজরে ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের যে চাওয়াটা, সেই চাওয়াটা নিয়ে অনেক দিন থেকে তারা বিভিন্ন দেশের বাইরে যে বঙ্গবন্ধুর খুনি যারা পলাতক আছে তাদের ব্যাপারে কিন্তু চেষ্টা চালাচ্ছিল। সেই চেষ্টার অংশ হিসেবেই আমার ধারণা যে ভারত হয়তো অনুভব করছে যে এই সময় হয়তো তাদেরকে ফেরত দেওয়াটাই ভালো। এটা একটা ভারতের সাথে আমাদের বাংলাদেশের যে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারই হয়তো একটা অংশ যে এরা গোয়েন্দা নজরদারির মধ্যেই ছিল দীর্ঘদিন, হয়তো ইগনোর করতো যে ঠিক আছে তারা তাদের মতন করে থাকুক। কিন্তু এমন না যে তারা একেবারে ভারত সরকারের গোয়েন্দা নেটওয়ার্কটাকে ফাঁকি দিয়ে তারা একেবারে
বছরের পর বছর এইভাবে থেকে গেছে, ভারত সরকার কিছুই জানে না, পুলিশ প্রশাসন কিছুই জানে না, আমার মনে হয় সেটা না। এবং দেখেন, আপনি যদি আব্দুল মাজেদের বিষয়টা দেখেন, যে আব্দুল মাজেদ, ক্যাপ্টেন আব্দুল মাজেদ, তাকে কিন্তু যেভাবে বাংলাদেশে ফেরত আনা হয়েছে, সেটাও কিন্তু মনে হচ্ছে যে ভারতের হয়তো গোয়েন্দা সংস্থাগুলো তারা কৌশলে এদেরকে, এই আব্দুল মাজেদকে পুশ ব্যাক করেছে বাংলাদেশে, এবং বাংলাদেশ সরকারকেও হয়তো তারা জানিয়েছে যে আব্দুল মাজেদ নামের অমুককে মানে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হচ্ছে বা দেওয়া হচ্ছে, আপনারা তাদের মতন ব্যবস্থা নেন। এটা মসলিউদ্দিনের ক্ষেত্রে আমার ধারণা যে সেও হয়তো অনেকদিন থেকেই ভারতের গোয়েন্দা নজরদারির মধ্যে আছে, এখনো হয়তো একটা সময় বা সুযোগ তৈরি হয়েছে, তাকেও হয়তো একইভাবে আব্দুল মাজেদের প্রক্রিয়ায় হয়তো হস্তান্তর করতে পারে। আমার ধারণা সেটা, কারণ হলো যে ভারতের যে প্রশাসন এবং গোয়েন্দা নজরদারি, তাদের যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থার মধ্য দিয়ে মনে করেন আপনি 1 মাস 2 মাস বা 1 বছর ফাঁকি দিয়ে থাকতে পারবেন, কিন্তু একেবারে 1 যুগ 2 যুগ আপনি তাদেরকে ফাঁকি দিয়ে সেখানে যতই আপনি রেশন কার্ড বানান, পাসপোর্ট বানান, যাই বানান না কেন, সেটা তারা জানবে না, এটা আমার বিশ্বাস হয় না। তার মানে মোস্তফা ফিরোজ, আপনি বলতে চাইছেন যে এটা আসলে তারা আগেই তাদের সম্পর্কে জানতো, ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশও এই বিষয়ে অবগত ছিল। আপনি বলতে চাইছেন দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই কারণে এটাকে আমরা একটা মুজিব বর্ষের উপহার হিসেবে ধরে নিতে পারি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আপনি দেখেন, যদি ইভেন বঙ্গবন্ধুর খুনিরা বিশ্বের আর যে সমস্ত দেশে আছে, সবগুলোই কিন্তু একেবারে নেটওয়ার্কের মধ্যে আছে। এখন ভারত যেভাবে বিবেচনা করবে বাংলাদেশের বিষয়টা, কানাডা সরকার তো সেভাবে বিবেচনা করবে না। তাদের নিজস্ব একটা কূটনীতি আছে, তাদের একটা পররাষ্ট্রনীতি আছে, তাদের মানবাধিকার নানান বিষয়ে তারা সেই জিনিসটাকে সংরক্ষণ করে। সেই কারণে হয়তো কানাডা থেকে যে বঙ্গবন্ধুর যে 2 জন খুনি সেখানে আছে, তাদেরকে হয়তো আনা সম্ভব হচ্ছে না। কিন্তু ভারতের সাথে আমাদের তো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের নানান দিক আছে। ফলে আমার ধারণা যে সেই সম্পর্কের আওতায় এই দুজনকে ফেরত দেওয়া হয়েছে। এটা হয়তো সরকার অপেক্ষাও করছিল যে এরকম একটা দিন, সময়, যে মুজিব বর্ষ আপনি যেটা বলেছেন, হয়তো সেই বর্ষের একটা অংশ হিসেবে, বন্ধুত্বের অংশ হিসেবে এই 2 খুনিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। যাই হোক, শেষ পর্যন্ত যেভাবেই তাদেরকে ফেরত পাঠানো হোক, আমরা অবশ্যই আশা করব যে যেভাবে আব্দুল মাজেদের ফাঁসি দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয়েছে, মোসলেউদ্দিনের বেলায়ও তেমনটা ঘটবে, এবং বাকি এখনো পর্যন্ত যেই 4 জন রয়ে গেছেন তাদেরকেও দ্রুততম সময়ের মধ্যে আমরা ফেরত পাবো। আবার একটু আমরা চলে যেতে চাই পার্থ মুখোপাধ্যায়ের কাছে। পার্থ মুখোপাধ্যায়, আমি এখন একটু জানতে চাচ্ছিলাম যে বিশ্বজুড়ে করোনার যেই অবস্থা রয়েছে, সেখানে বাংলাদেশের সংখ্যা আমি শুরুতেই বলছিলাম যে বাড়ছে, আজকে সবচাইতে বেশি আমাদের আক্রান্তের খবর পাওয়া গেছে। তো ভারতেও সংখ্যাটা দিনকে দিন বাড়ছে, কিন্তু কিছু কিছু জায়গায় লকডাউন শিথিল করার খবরও আমরা দেখছি। তো আপনার কাছ থেকে ভারতের খবর জানতে চাচ্ছি। আপনাকে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও আজকে এবারের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন করোনায়। রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা একটু আগেই সংবাদ সম্মেলনে সেটা জানিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে লকডাউন কিছু কিছু জায়গায় শিথিল হয়েছে, কিন্তু সেই শিথিলটা এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রীতিমতো চিঠি দিয়ে সব রাজ্যকে, বিশেষত কেরালাকে, পশ্চিমবঙ্গকে অ্যালার্ট করা হয়েছে যে লকডাউনটা ভাঙা হচ্ছে। কার্যত ছাড় দেওয়া হয়েছিল কয়েকটি জায়গায় যেখানে গরিব মানুষ, দিনাদিন খায় মানুষজন জড়িত, যেমন চটকল, যেমন চা বাগান, যেমন 100 দিনের কাজের প্রকল্প, যেমন গ্রামীণ উন্নয়ন, এইসব ক্ষেত্রে ইট ভাটায়। কিন্তু সেগুলো কার্যকরী করা হয়নি, উল্টে তার ফায়দা লুটতে গেছে। আর কিছু উৎসাহী লোকজন রাস্তায় এমনভাবে নেমেছেন যে এখন করোনা পশ্চিমবঙ্গ তথা ভারতে বিস্ফোরক জায়গায় রয়েছে। বলা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে বিস্ফোরণ ঘটবে পশ্চিমবঙ্গে এবং ভারতে, আর দ্বিতীয় সপ্তাহ থেকে কন্ট্রোল আসবে। এই জায়গা থেকে আপনাকে আজকে বলি, কেন্দ্রীয় দল একটা পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন রাজ্যের অধিকারে কার্যত হস্তক্ষেপ। তারই জেরে তিনি কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে তার ক্ষোভের কথা জানিয়েছেন। অথচ তার কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছেন যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। তখন তিনি তার ক্ষোভের কথা জানিয়েছেন। তারা মনে করছেন যে রাজ্য সরকার, মানে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, করোনা নিয়ে তথ্য গোপন করছেন। যত মারা যাচ্ছে, যত আক্রান্ত হচ্ছে, তার কোনো কথা বলা হচ্ছে না সঠিকভাবে।
এই জায়গা থেকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে লকডাউন শিথিল করার কথা বলা হলেও কার্যত কেন্দ্র বলছে লকডাউন আরো কঠোরতম ভাবে কার্যকরী করা হোক। জি, আসলে সব জায়গায় একই অবস্থা। তথ্য গোপনের অভিযোগটি আমাদের এখানে যেমন আছে, ইউরোপ কান্ট্রিতেও দেখেছি, আমেরিকায়ও অনেকে বলছে, চীনের ক্ষেত্রেও বলা হয়েছে, আপনাদের কথাও আপনি বললেন। মোস্তফা ফিরোজ, আপনার কাছে জানতে চাইছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আজকে মিটফোর্ড হাসপাতালের কিছুক্ষণ আগে যে খবরটি এলো যে এমনিতেই বিচ্ছিন্নভাবে 2-1 দিন ধরে পাচ্ছিলাম যে বিভিন্ন জেলায় বিভিন্ন ছোট ছোট হাসপাতালগুলো লকডাউনের কথা, যেহেতু চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছে খবর আসছিল। আজকেও যেমন দেখছিলাম কিশোরগঞ্জ সহ 2-1টা জায়গায় হাসপাতাল লকডাউনের কথা, কিন্তু মিটফোর্ডের মতো একটা বড় হাসপাতাল যখন লকডাউনের এরকম সিদ্ধান্তের দিকে এগুচ্ছে, তারা সম্ভাবনা দেখা দিয়েছে, তখন আসলে কোন দিকে যাচ্ছে আমাদের অবস্থাটা? না না, এটা তো মানে খুবই উদ্বেগজনক, এবং এটা কোনোভাবেই মানে আপনার বাসা বাড়ি লকডাউন হতে পারে, শিল্প কলকারখানা লকডাউন হতে পারে, কিন্তু হাসপাতাল হাসপাতাল আবার লকডাউন হয় কিভাবে? এটা তো একটা আজব ব্যাপার। আপনি হাসপাতালে মানে আপনি যদি প্রত্যেকটা হসপিটালের আপনি দেখেন, এই যে দেখেন আপনি প্রথম আলোর একটা অনলাইনে আছে যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন নার্স, সে নিজে সেবা দিতে যেয়ে নিজে করোনা আক্রান্ত হয়ে আপনার 2 সপ্তাহ না 3 সপ্তাহ পর সে আবার সুস্থ হয়ে আবার সে তার কর্মস্থলে ব্যাক করেছে। আপনার লড়াইয়ের জায়গাটা তো হলো আপনার ফিল্ড। এখন করোনার বিরুদ্ধে যে যুদ্ধটা, যুদ্ধের একেবারে কেন্দ্রস্থলটা হচ্ছে হাসপাতালগুলোকে কেন্দ্র করে। আপনি সেই হাসপাতাল লকডাউন করবেন? আপনি তো অবশ্যই আপনি এই হাসপাতালে যারা থাকবে সেই চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী যারা যারা আছে আক্রান্ত হবে, আবার তারা সুস্থ হবে, যারা আক্রান্ত না তারা লড়াই করবে। আপনি এই লড়াইয়ের জায়গাগুলো যদি আপনি ক্লোজ করে দেন, তাহলে মানুষ যাবে কোথায়? এটা তো কোনোভাবেই মানে উচিত না। অন্তত এই বিশেষ করে ক্লিনিক, হসপিটাল গুলো, সেইগুলোকে অবশ্যই 24 ঘন্টা খোলা রাখতে হবে, এবং এই সময় বিশেষ সতর্কতা থাকতে হবে। এখানে যদি 50 জনের মধ্যে যদি 24 জন যদি আক্রান্ত হয়, সেই 24 জনকে আপনি বাইরে রাখেন, ওই বাকি 24 জন আপনার ডিউটি করবে, আবার যারা সুস্থ হবে তারা ফিরবে, এর মধ্যে মারা যাবে, মাফ করবেন। এখানে তো কিছু করার নাই। এখানে তো এইটা তো লড়াই, এইটা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে যদি আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মীরা যদি একটা হসপিটাল, তাহলে তো সব হসপিটালই বলবে কেউ না কেউ তো আক্রান্ত হবে। তখন কি তারা বলবে যে আজকে মিটফোর্ড লকডাউন, কালকে ঢাকা হসপিটাল, ঢাকা মেডিকেল লকডাউন, বঙ্গবন্ধু মেডিকেল লকডাউন? এটা কি কোনো মানে সমাধান হতে পারে? সমাধান না, বরং এই লড়াইয়ের জন্য স্বাস্থ্যকর্মী, ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মানসিকভাবে আরো প্রস্তুত হইতে হবে, এবং আরো বেশি কিভাবে সেসব হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া যায় সেটা মাথায় আনতে হবে। আমাদের দেখেন, এমনিতেই দেখেন আমাদের কিন্তু এখন পর্যন্ত চিকিৎসার সংখ্যাটা খুব বেশি না, মানে শনাক্ত সংখ্যাটা কিন্তু খুব বেশি হয়নি। অর্থাৎ টেস্ট আপনি যত বাড়াবেন তত বেশি হয়তো আক্রান্তের সংখ্যা বাড়বে। তাহলে এই যে আক্রান্ত সংখ্যা বাড়বে, তাহলে তাদেরকে কোথায় আপনি চিকিৎসা দেবেন? এক মুগদা হসপিটাল আর কুয়েত মৈত্রী দিয়ে কি হবে? হবে না। তাহলে বড় বড় হাসপাতালগুলোকে প্রস্তুত করতে হবে যে এই করোনা রোগী যারা আক্রান্ত হবে সেই রোগীদেরকে আপনার চিকিৎসা দিতে হবে। কিন্তু তার আগে যদি আপনি লকডাউন করে বসে থাকেন, তাহলে পরিস্থিতি তো আরো ভয়াবহ দিকে যাবে। না, আসলে হাসপাতাল তো আসলে লকডাউন করা যায় না। তো এক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব, সেটা হচ্ছে যে হাসপাতাল লকডাউন করা হচ্ছে আক্রান্তের সংখ্যা স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের বেশি দেখে, এখানে কি মনে হয় কিনা তারা যে সুরক্ষা, তাদের যে সরঞ্জামগুলো ব্যবহার করছে, পিপিই বা N95 মাস্ক, এগুলো কি তাহলে কাজ করছে না, বা এগুলো কি তাহলে একেবারেই তাদের জন্য উপযোগী নয়? আমি কিন্তু পুরোপুরি একমত না। এই যে পিপিই সংকটটা, আপনি যদি বিবিসি, সিএনএন করেন, সেই সব দেশে অর্থাৎ মানে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে, উন্নত দেশগুলোতে, ইভেন ইতালি, স্পেন, কোন এমন একটা কোন দেশ আছে, উন্নত কোন দেশ আছে যে হাসপাতালের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা বলে এই কথা বলে নাই যে আমাদের পিপি সংকট আছে? প্রত্যেকেই বলেছে। এই সংকটটাকে মাথায় নিয়েই আপনাকে লড়াই করতে হবে। আমাদের এখানে হয়তো বাস্তবতাটা এই যে আমাদের সংকটটা হয়তো তাদের থেকে আরো বেশি, কিন্তু তাই বলে তো আপনি পিছায় আসতে পারেন না। আপনাকে এই দাবিটা করতে হবে যে আমাকে পিপিই দাও, আমি লড়াই করব, আমি নিজেকে সুরক্ষা করব, এবং আমি রোগীর চিকিৎসা দেব। এই জিনিসটা অব্যাহত থাকবে, কিন্তু পিছিয়ে আসা যাবে না।
জি, আমাকে পিপিই দাও এবং মানসম্মত পিপিই দিতে হবে, যে কথাটি আজকে আমাদের প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন যে পিপিই যেগুলো দেওয়া হচ্ছে বা মাস্ক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর অবশ্যই গুণগত মান এবং আসলে কি যাচ্ছে সেটা যাচাই করে বাছাই করে দিতে হবে। মোস্তফা ফিরোজ এবং পার্থ মুখোপাধ্যায়, একটা বিরতির সময় হয়ে গেছে, শুনবো আর আপনাদের কাছ থেকে একটা বিরতি থেকে ফিরে এসে নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিয়ে নিচ্ছি, একটু পরে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তো আমরা এখন যেতে চাই একটু কাশিম হুমায়ুনের কাছে। আজকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে এই পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের ৪৪তম দিন আজকে, এই পর্যন্ত আজকেই সবচাইতে বেশি আক্রান্ত, প্রায় ৫০০ জন আমাদের আক্রান্তের খবর এসছে আজকে এবং মারা গেছে ১০ জন। তো সব কিছু মিলিয়ে যদি আমি ধরি, বলা যায় যে আমরা এখন পিক টাইমে, মানে আমাদের পিকের যে লাইনটা আছে সেটা হয়তো আমরা পা রাখা শুরু করে দিয়েছি। তো এমন অবস্থায় এটা কি বলা যায় কিনা যে আমরা যেটা দেখেছিলাম যে গার্মেন্টস নিয়ে যেটা একটা মেসাকার হলো, যে গার্মেন্টস খোলার ঘোষণা যেটা এলো ৪ তারিখে, দেখেছি যে গার্মেন্টসে কাজে যোগ দেবার জন্য সারা বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষ, শ্রমিকরা আসছিল এবং আবার বলা হলো গার্মেন্টস বন্ধ, তখন আবার তারা ফেরত গেল। সেইটা যদি হিসেব করি তাহলে কিন্তু এখনকার সময়টা বিবেচনা করলে কি বলা যায় যে আমরা সেই ফলটা পেতে শুরু করেছি এখন? আসলে বিষয়টা তো উদ্বেগজনক। এটা মোস্তফা যে একটু আগে বলছিলেন, যেটা আমি শুনছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি, সার্বিক করোনা পরিস্থিতি কিন্তু এখনো উৎকণ্ঠার মধ্যে আছে। এটা উদ্বেগজনক, এটা অস্বীকার করার উপায় নাই। আজকে ধরেন একটার পর একটা কিন্তু উদ্বেগজনক চিত্র আমাদের সামনে আসছে। আজকে এই যে আপনার ডিবিসি নিউজ দেখলাম একটু আগে, যে আপনার আমাদের চিকিৎসার ভরসাস্থল হচ্ছে সরকারি হাসপাতালগুলো, যেখানে একটা কমফোর্টেবল জায়গায় সরকারি হাসপাতালগুলো ডাক্তাররা একটা চ্যালেঞ্জ নিয়েছেন এবং সেখানে তারা দায়িত্বটা পালন করছেন, কারণ সরকারের কতগুলো বিধিবদ্ধ নিয়ম কানুন আছে এবং তারা সেগুলো করছেন। কিন্তু বেসরকারি হাসপাতালগুলো তো আপনি সেইভাবে দায়িত্বটা পালন করছে না। আমরা যতটা দেখছি যে মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ প্রতিমন্ত্রী, তিনি সেদিন টেলিভিশন দেখলাম, তিনি মেডিকেল অ্যাসোসিয়েশনের মানে কি প্রাইভেট মেডিকেল হাসপাতালগুলোর সেক্রেটারি, তো উনি বলছিলেন যে এই করোনা সরকারের পাশে থাকবেন করোনা চিকিৎসার ব্যাপারে। কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ যে চিকিৎসাটা, সেটা কিন্তু আমরা পাই নাই। কারণটা কি, আপনি আজকেও যদি পত্রিকায় দেখেন যে বেসরকারি হাসপাতালের ডাক্তাররা যায় না, তারা অনেক রিজাইনও করছেন চাকরি থেকে। সরকারের তো একটা মানে আপনার চাকরির ভয় আছে, সরকারের চাকরির নিয়ম কানুন আছে। সরকারের চাকরিতে যেভাবে আপনি কতগুলো আইনের আওতায় থাকে, বেসরকারি হাসপাতালগুলো তো সরকারের আইন কতটুকু আপনি প্রয়োগ করতে পারবেন, কি কন্ডিশনে তারা নিয়েছে, এগুলো তারা বলতে পারবে। কিন্তু এখানে যে আতঙ্কের বিষয়টা, সে বিষয়টা হচ্ছে আজকে নিউজটা আমরা যেটা দেখলাম যে মিটফুড হাসপাতালে একটা আতঙ্ক ছড়িয়েছে। ৪২ জন সেখানে নাকি করোনা, ইনক্লুডিং ২৩ জন ডক্টরের মতো, আপনাদের নিউজটাই দেখলাম। তো সেখানে এটা কিন্তু উদ্বেগজনক। সেখানে লকডাউনের চিন্তা ভাবনা হচ্ছে। এখন জানি না এই পরিস্থিতিতে সরকার লকডাউন করবে কি করবে না, সেটা সরকারি হাসপাতাল, সরকারের একটা নিয়ন্ত্রণ আছে সেখানে। কিন্তু এখন পরিস্থিতি হচ্ছে ডাক্তাররা যে একটা আতঙ্কের মধ্যে আছে, সেটা তো মানে আপনার এটা বলতেই হবে। কারণ বিভিন্নভাবে যে পিপিও, আজকে দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি যে ব্রিফিং করলেন, সে ব্রিফিংটা আমি দেখলাম। সেখানে উনি বলছেন, আশ্বস্ত করছেন যে পিপিটা নিম্নমানের না। অর্থাৎ ডাক্তারদের, চিকিৎসকদের বা নার্সদের, চিকিৎসা সেবা যারাই নিয়োজিত আছেন, তাদের যেভাবে আপনার পিপি দিয়ে নিশ্চিত করা হয় যে আপনার প্রোটেকশনটা সুরক্ষা হয়, সেটা কিন্তু আপ টু মার্ক হচ্ছে না। এই অভিযোগটা ডাক্তাররা কিন্তু চিকিৎসকরা অহরহ করছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা যত তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ হবে, ততই কিন্তু আপনি একটা জায়গায় আমরা একটা জায়গায় যেতে পারবো কমফোর্টেবল, যে চিকিৎসকরা, ফ্রন্টলাইনের চিকিৎসকরা আমাদের পাশে আছেন, আমরা আশ্বস্ত হতে পারি। এখন এমনিতে ধরেন বাংলাদেশের, যেখানে ওয়ার্ল্ড ওয়াইডই ধরেন একটা চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়া উপক্রম হয়েছে, সেখানে বাংলাদেশ তার ব্যতিক্রম কিছু মনে হয় না আমার কাছে। ভয় ভীতি
এখন এই রকম পরিস্থিতি দুনিয়ায় ফেস করেন, বিশ্বটাই ফেস করেন, আমরাও জি, করি। কিন্তু কাসুম ভাইমান, আমি যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলাম যে আজকে যে বাংলাদেশের আক্রান্তের সংখ্যা এত বেড়ে গেল, এটা কি আসলে আমরা সেই ঘটনার প্রতিফলন দেখতে পাচ্ছি কিনা, যে শ্রমিকরা দলে দলে কাজে যোগ দেবার জন্য যে এসেছিল 4 তারিখে এবং 5 তারিখ 6 তারিখে, এই দুটো দিনও যদি ধরি আমরা, তাহলে তারা কিন্তু ফিরে গিয়েছিল। তো এর কারণে কি আজকে থেকে আমরা সেটারই কি প্রতিফলন দেখতে পাচ্ছি, এত বেশি আক্রান্তের সংখ্যা বেড়ে গেল? এখন এইটা ধরেন, এইটা তো একটা বিষয়। আপনি ব্রাহ্মণবাড়িয়া ঘটনাটা দেখেন, যে ব্রাহ্মণবাড়িয়া একজন কি ইসলামী নেতার, ইসলামী যিনি রাজনীতি করেন, তার এক না লক্ষ লক্ষ লোক এখানে হাজির হয়ে গেলেন, জানা যায়। এখন এই বিষয়গুলো সোশ্যাল মোবিলাইজেশন আপনি কতটুকু করতে পারেন, যেখানে সোশ্যাল মোবিলাইজেশন সেখানেই কিন্তু একটা ঝুঁকিটা বাড়ছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সোশ্যাল মোবিলাইজেশনটাকে এড়িয়ে চলা, অ্যাভয়েড করা। আমরা কিন্তু সেই নাগরিক সমাজ আমরা কতটুকু সতর্কতার সাথে সে দায়িত্বটা পালন করছি। আমরা ঢাকা শহরই দেখেন না, ঢাকা শহরে একটা পশ শ্রেণী থাকে, সেখানেই ধরেন কিছু কিছু এলাকার ভান্ডাবল জায়গা। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা সেই জায়গাগুলি আমরা সতর্কতার সাথে মানছি না, সতর্কতার দায়িত্বটা পালন করছি না, আমরা মানছি না। ন্যাচারালি আপনি যতক্ষণ পর্যন্ত আমরা এই সতর্কতা অবলম্বন না করবো ততক্ষণ ঝুঁকি বাড়বে। আপনি যে কথাটা বললেন গার্মেন্টস এর মোবিলাইজেশনটা, হ্যাঁ এটা হচ্ছে, এখানে ঢাকায় আসছে তারা। এখন কেন আসলো, বা না ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর এসব জায়গায় তারা গেছেন, কারণ এই জায়গাগুলো হচ্ছে যে আপনার গার্মেন্টস এর ফ্যাক্টরিগুলির মানে বেশিরভাগের অবস্থান, বেশিরভাগ গার্মেন্টস এই সমস্ত এই 3টা এলাকাতেই অবস্থান। ঢাকায় আছে কিছু, আপনার গাজীপুরে এবং নারায়ণগঞ্জে। সেখানে কিন্তু আপনি দেখবেন যে এখান থেকে এই যে গার্মেন্টস এর ওয়ার্কারদের এখানে আনা হলো ডেকে, এটা কিন্তু খুব মানে সবাই দেশবাসী আমরা সবাই কিন্তু উৎক্ষিপ্ত, মিডিয়ার কর্মী সবাই কিন্তু উৎক্ষিপ্ত। এই রকম একটা সময়ে এদেরকে ডেকে আনা, যেখানে সরকার তার অফিসিয়ালি সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে, তার অফিস বন্ধ করে দিয়েছে, সমস্ত জিনিস একটা সতর্ক হওয়ার জন্য তারা কথা বলছেন, সরকারি বলা হচ্ছে, বেসরকারি মিডিয়া তারা একটার পর একটা আপনার মিডিয়ার লোকজন পরিশ্রম করে এটাকে মানে আপনার একটা 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 সচেতন করার জন্য কাজ করছেন। সেখানে কিন্তু এইভাবে একটা কাজ করা, তাদেরকে ডেকে ঢাকায় আনা, এটা তো ঠিক হয় না, এটা কোনো অবস্থাতে ঠিক হয় না। আজকে আমি এই মুহূর্তে একটু মোস্তফা ফিরোজের কাছ থেকে আমি শুনতে চাইছি যে আপনি যদি আজকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সটি দেখে থাকেন, তাহলে সেখানে অবশ্যই দেখেছেন আপনি, সেখানে গাজীপুরের এসপি তিনি খুব সুন্দর কিছু কথা বলেছিলেন এবং কিছু যুক্তি তিনি দেখিয়েছেন। তিনিও কিন্তু একই কমপ্লেন করেছিলেন যে এই যে ম্যাসাকারটা ঘটেছিল 4, 5, 6 তারিখে, সেখানে নারায়ণগঞ্জ থেকে কিছু শ্রমিক গাজীপুরে গিয়েছিল, তারপরেই কিন্তু করোনার সংক্রমণের হারটা গাজীপুরে অনেকখানি বেড়ে গিয়েছিল। এবং সবচাইতে ভয়াবহ কমপ্লেন তিনি যেটা করেছে যে অনেক গার্মেন্টস মালিক এখনো পর্যন্ত মানে তাদের শ্রমিকদেরকে বেতনের কথা বলে বা বিভিন্ন কথা বলে বিভিন্নভাবে তারা বলছে যে তারা পিপিই বানাচ্ছে, জরুরি সামগ্রী বানাচ্ছে, এগুলো কথা বলে তাদেরকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে অন্যান্য কাজ বা অন্যান্য উৎপাদনে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এইভাবে আসলে নিয়ন্ত্রণটা কতটুকু সম্ভব হচ্ছে বা তদারকিটাই কেমন হচ্ছে? আমি যদি আপনি ধরি তারা পিপি বানাচ্ছে, এই পিপিএ কি স্বাস্থ্যসম্মত না? আপনার যে একটা পিপিএ বানানোর জন্য, তৈরির জন্য যে একটা মানদণ্ড থাকে চিকিৎসা বিদ্যায়, সেই মানদণ্ডকে তারা মেনটেন করতে পারেন না? হুটুট করে হোমজিক্যালি কিছু বানিয়ে দিলেন আপনি। কারণ বাজারে পিপি পাওয়া যাচ্ছে, এই পিপি কি আমাদের দেশের গার্মেন্টস এর তৈরি? এগুলো মানসম্মত কিনা এই প্রশ্ন তো মিডিয়াই তুলছে। আমরা মিডিয়া কর্মীরা সরজমিনে গিয়ে এগুলো নিয়ে ইনভেস্টিগেশন করছেন। এখন আপনি ধরে নেন, আমরা যদি ধরেও নেই পিপি তারা তৈরি করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তাদের ইনভাইট করেছেন, খুলে জি জি, এই বিষয়ে আমি একটু নিশ্চয়ই মোস্তফা ফিরোজেরও কোনো যুক্তি আছে বা মন্তব্য আছে এই বিষয়ে, যদি আপনি কিছু যুক্ত করতে চান এই বিষয়ে মোস্তফা ফিরোজ। আমি বলতে চাচ্ছি যে আমাদের বাস্তবতাটা অত্যন্ত কঠিন। আপনি যদি লক্ষ্য করেন যে আমেরিকাও কিন্তু সবচেয়ে এখন মৃত্যুর হার কিন্তু আমেরিকাতে সবচেয়ে বেশি। তারাও কিন্তু আর এই দিনের পর দিন লকডাউন, অর্থাৎ সমস্ত শিল্প, কল কারখানা, বাসা বাড়ি সব বন্ধ থাকবে, এটিও কিন্তু ধারণ করতে পারছে না আমেরিকা মতন দেশ। এবং তাদের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় 12-13টা অঙ্গরাজ্যে কিন্তু অলরেডি বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভটা কি সেসব জায়গায় কি করোনার পরিস্থিতি নেই? আছে, কিন্তু জীবনও রক্ষা করতে হবে, আবার করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। এইরকম একটা পরিস্থিতি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে আপনি চিন্তা করুন বাংলাদেশের বাস্তবতাটা কত কঠিন। যে
পুরো বাংলাদেশের ইকোনমির একটা বড় অংশ কিন্তু ট্রানজেকশন হয় এই রোজার মাসকে সামনে রেখে। সেখানে আপনি সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরি সবকিছু কলকারখানা বন্ধ করে আপনি এই ধকল কি সামাল দিতে পারবেন? আমাদের পক্ষে কি সম্ভব? সম্ভব না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কিন্তু একটা গাইডলাইন দিয়েছেন। তিনি বলেছেন যে সুরক্ষা, অর্থাৎ সচেতন থাকতে হবে, করোনা প্রতিরোধের জন্য নিজেকে সুরক্ষা করতে হবে এবং উৎপাদনও অব্যাহত রাখতে হবে। এখন এই কাজটা আমার মনে হয় যে লুকোচুরি না করে একটা পরিষ্কার গাইডলাইনের মধ্য দিয়ে এটাকে সামনে এগোতে হবে। আপনি একেবারে টোটাল লকডাউন করে পারবেন না। আপনি মানুষকে বাসা বাড়ির মধ্যে রাখতে পারছেন? বিভিন্ন জায়গায় যে বেতন ভাতার জন্য যে ক্ষোভ বিক্ষোভগুলি চলছে আমরা দেখছি, ত্রাণের জন্য হাহাকার অবস্থা, ত্রাণের গাড়ি পুরো রাস্তায় নামতে পারছে না, সেখানে লুটপাট হয়ে যাচ্ছে। যতটুকু ত্রাণ আসছে সেই ত্রাণ আবার লুটপাটও হচ্ছে। তো সব মিলিয়ে এই যে পরিস্থিতি, জি মোস্তফা ফিরোজ, তার মানে আপনি বলতে চাইছেন যে লকডাউন এইভাবে আসলে পুরোপুরি করা কোনোভাবেই সম্ভব না, তার জন্য একটা নিয়ম করতে হবে এবং শ্রমিকদের ক্ষেত্রে এই নিয়মটা অবশ্যই আরো বেশি করতে হবে, কারণ শ্রমিকরা ঝুঁকিতে পড়লে তাদের স্বাস্থ্য সেটা সবার মধ্যেই সংক্রমিত হবে। আপনাদের কাছ থেকে আরো শুনবো। এই মুহূর্তে ডিজিটাল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গে থাকুন। ডিজিটাল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণ দেখছেন, সাথে আছেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশিম হুমায়ুন এবং সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। এই মুহূর্তে কাশিম হুমায়ুন, আপনার কাছ থেকে জানতে চাইছি যে প্রধানমন্ত্রী আজকে বলেছিলেন যে মানুষজন সচেতনতা মানছে, সেই কারণে কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি এখনো পর্যন্ত, তবে সচেতনতা আরও বেশি মানবার জন্য তিনি অনুরোধ করেছেন সবাইকে। এবং আমরা আমাদের একটি প্রতিবেদন আজকে সারাদিন যেমনটা দেখলাম যে অপ্রয়োজনে এখনো যানবাহন চলছে এবং লোকজন বের হচ্ছে। পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তারাও এখন কিছুটা ঢিলেঢালা হয়ে গেছে তাদের মানে দায়িত্বের ক্ষেত্রে, এবং দেখা গেছে যে ঢাকায় ঢোকার যে মুখগুলো আছে, টঙ্গী বলেন কিংবা যাত্রাবাড়ি, এইসব দিকে খুব তৎপর হলেও ঢাকার ভিতরে তাদের তৎপরতায় একটু ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আমি কিন্তু আপনার প্রশ্নটা বুঝতে পারি নাই। এখন আমি আমার অপিনিয়ন একটা দেই আর কি, যতটুকু বুঝতে পারছি যে এটা হচ্ছে যে আপনার পরিস্থিতিটা যদি বাংলাদেশের আসপেক্টে আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড থেকে তো আমরা বিচ্ছিন্ন না, ওয়ার্ল্ড ওয়াইড এইটা একটা আতঙ্ক। এখন আমরা কতটুকু আমাদের সীমিত সম্পদ, আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিছু ভালো কিছু স্টেপ নিয়েছেন যেগুলো সাধুবাদ জানাই। যেমন আপনার এখন থ্রেটটা কিন্তু দুইটাই। একটা হচ্ছে আগে আপনার একটা ঝুঁকি থেকে আপনার মৃত্যু হতে পারে, প্রত্যেকটা লোকের এই ঝুঁকিটা আছে। আরেকটা ঝুঁকি হচ্ছে যে আরেকটা ঝুঁকি আসবে সামনে আফটার করোনা, যে করোনা পরিস্থিতির যখন আপনার একটা উন্নত হবে তখন ইকোনমির উপর একটা চাপ আসবে, তখন ইকোনমিটা আপনি কিভাবে দাঁড় করাবেন। আমাদের ইকোনমি এখন আজকে IMF মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা সার্ভে দেখলাম আমি, সেখানে তারা বলছে যে বাংলাদেশের GDP 2% কমে যেতে পারে এই বছর, কিন্তু সামনের বছর তার একটা আশাব্যঞ্জক খবর দিয়েছে যে সেখানে তারা বাংলাদেশের গ্রোথটা 9%-এর মতো হতে পারে। কারণটা কি? জিডিপির গ্রোথ 9% হতে পারে। এটা হচ্ছে, যেহেতু আমি মনে করি, দিস ইজ মাই পার্সোনাল অ্যানালাইসিস, অর্থনীতিবিদরা হয়তো এটার ব্যাপারে ব্যাখ্যা দেবেন, সামনের দিনগুলো কি বলবে। এখন দুইটা সমস্যা। একটা আমি প্রথমটা বললাম যে আপনার সমস্যা হচ্ছে প্রথমত যে আপনার ইমিডিয়েট হচ্ছে আমরা একটা ঝুঁকির মধ্যে আছি, আমাদের মৃত্যুর একটা ঝুঁকি আছে। দ্বিতীয়ত, এই থ্রেটটা যখন কমে যাবে বা আমরা একটা কমফোর্টেবল জায়গায় আসব, তখন আবার ইকোনমির একটা ঝুঁকি আসবে, ইকোনমিক রিভাইভ করা। এখন সমস্যা তো চারিদিকেই। এখন ওয়ার্ল্ডের থেকে বাইরে আমরা না। এখন আমরা যেটা মনে করি যে বাংলাদেশের ধরেন এক উদ্বেগ হওয়ার যথেষ্ট কারণ আছে। এখানে দরিদ্র জনগোষ্ঠী অনেক বেশি, এখানে ইকোনমিটা আমরা দাঁড়াচ্ছিল, এই দাঁড়ানোর সময় এই একটা আঘাত। আজকে ফাইটটা আমাদের একটা অদৃশ্য শক্তির সঙ্গে, যে আপনি যখন সম্মুখ যুদ্ধে যখন
একটা একটা সশস্ত্র সেনাবাহিনী জি, লড়াই আমি বুঝতে পেরেছি আপনি আসলে আমি যেই প্রশ্নটা করেছিলাম, তবে আপনি যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে যেতে পারে, কোন পরিস্থিতিতে আমরা পড়তে পারি সেটা নিয়ে বলছিলেন। তো মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে আমি সেই উত্তরটা জানতে চাইবো যে প্রশ্নটা আমি এর আগে করেছিলাম। প্রধানমন্ত্রী আরো সচেতন হবার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আমাদের একটা প্রতিবেদন আমরা আজকে যেমনটা দেখছিলাম যে অপ্রয়োজনীয় লোকজন যানবাহন নিয়ে রাস্তায় বের হচ্ছে, লকডাউন সেরকম একটা মানছেন না, এবং কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক ঢিলেঢালা হয়ে গেছেন, বিশেষ করে ঢাকার যে মুখগুলো ঢুকার বা বাইর হবার, সেখানে তারা তৎপর থাকলেও পুরো সিটিতে সেরকম তৎপরতা দেখা যাচ্ছে না। আপনি কি ব্যাপারগুলো খেয়াল করেছেন কিনা? না, আমি ওইটাই দেখছি যে এটা কিন্তু এই ট্রেন্ডটা আমাদের এখানে যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটা কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষজনকে আর বেশি দিন ঠিকই রাখা যাচ্ছে না ঘরের মধ্যে। তো এইটা মানে এইটা একটা সমস্যা থাকবে, এবং এই সমস্যার জন্য বারে বারে আপনি এটা পুলিশকে দিয়ে তাকে লাঠিপেটা করে বা কারফিউ দিয়ে এটা রোধ করা যাবে না। এটা কোনো মানে কি বলে আমাদের আমরা তো জানি না যে আসলে আমাদের এখানে দেশে এই করোনার যে পিক অবস্থাটা, এই পিকের অবস্থার মধ্যে আমরা আসলে কোন পর্যায়ে আছি, কারণ আমাদের যে চিকিৎসা ব্যবস্থা, আমাদের যে পরীক্ষার ব্যবস্থাটা, তাতে তো আমরা অন্ধকারের মধ্যে আছি যে আমরা কি আসলে পিকে আছি, নাকি আমরা কি আস্তে আস্তে কমবে, নাকি কোন অবস্থার মধ্যে আছি। এই অবস্থাটা যখন একটি দৃশ্যমান না, তখন সবাই মনে করছে যে এই পরিস্থিতিটা লম্বা সময় ধরে চলবে। মনে করেন আগামী 2 মাস চলতে পারে। তাহলে এই 2 মাস কি আমরা ঘরবন্দি হয়ে থাকতে পারবো? আবার আমরা কিছু মানুষ যারা মধ্যবিত্ত, তারা ঘরবন্দি হয়ে থাকলাম, আমাদের ঘরে সেই বন্দি থাকার মতন অবস্থাটা আসছে। কিন্তু 80% মানুষ বা 90% মানুষ তারা কিভাবে তাদেরকে ঘরবন্দি করে রাখবেন? এক হলো যে তাদের ঘরে ঘরে খাবার নেই, আবার হচ্ছে তাদের এই খাবারটা তার সংগ্রহ করতে হচ্ছে তার নিজের মতন করে। এমন তো না যে তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে বা ঘরে খাবার চলে আসছে, ফলে তাকে বের হতে হবে। এবং আপনি যদি আসলে যেটা আপনি যেমন বলছিলেন যে এটা শুধু বাংলাদেশের অবস্থা না, সারা বিশ্বের, আজকে আমরা যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছিলাম যে আন্দোলন হয়েছে বিভিন্ন জায়গায় লকডাউন তুলে নেবার জন্য। তো আমাদের সময় আজকে একেবারে শেষ হয়ে এসেছে। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।